টকশো ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরতে তারেক রহমানের নির্দেশনা। জানাবো নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সমাধানের পথ। এবং সর্বশেষ জানাবো সাবেক বিচারপতি মানিক মারা যাননি, বলছেন কারা অধিদপ্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। টকশো ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যুক্তি তুলে ধরতে তারেক রহমানের নির্দেশনা। প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর বা এর আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপি। দলের এই অবস্থানের পক্ষে টেলিভিশন টকশো সহ বিভিন্ন সভা সেমিনারে যুক্তিতর্ক তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবারও দলের পক্ষে যেসব বুদ্ধিজীবী ও নেতানেত্রী টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, তাদেরও একই ধরনের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এতে অংশ নেওয়া একাধিক টকশো ব্যক্তিত্ব জানান, বিএনপি অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতা দেখতে চায়। প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষে ডিসেম্বর বা এর আগেই নির্বাচন সম্ভব। এই জন্য বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের যুক্তিতর্ক তুলে ধরতে নির্দেশনা দেন তারেক রহমান। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা বা কথা বলার ক্ষেত্রেও দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে রোববার তারেক রহমান বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। এ কারণে হুমকি ধমকি উপেক্ষা করে হলেও নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। প্রতিটি নাগরিককে নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার থাকতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি শুনতে ও মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সমাধানের পথ। চলমান রাজনৈতিক সংকট সহ বিভিন্ন সংকট কাটিয়ে উঠতে চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে বামপন্থী রাজনৈতিক দলগুলো। এর জন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বর্তমান সমস্যার সমাধানের একমাত্র পথ বলে এই দলগুলোর নেতারা মনে করছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল অন্তর্বর্তী কাজগুলো করা। এই অন্তর্বর্তী কাজগুলোর মধ্যে প্রধান কাজ হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ও তার জন্য যেগুলো জরুরি সেই কাজগুলো করা এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার করা। এগুলোকেই শুধু অগ্রাধিকার না দিয়ে এই অন্তর্বর্তী সরকার আরও অনেক কাজে হাত দিয়েছে। এমন কিছু কাজে সরকার হাত দিয়েছে যেটা এই অন্তর্বর্তী সরকারের কাজ বা দায়িত্ব নয়। এর ফলে দেশের মানুষের মনে বিভিন্ন ধরনের সংশয়, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে। এর থেকে দেশের মধ্যে অস্থিরতা ও স্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হচ্ছে না। এর থেকে দেশের মধ্যে অস্থিরতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন এই সংকট কাটিয়ে উঠতে চলতি বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং তার জন্য দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করা একমাত্র সমাধান বলে তারা মনে করেন। এদিকে কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। গত 22 মে সংবাদ সম্মেলন করে দলটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। আবার যে উপদেষ্টারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। গত 21 মে নির্বাচন কমিশনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে টানা 8 দিন ধরে আন্দোলন চলে। অন্তর্বর্তী সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 22 মে আন্দোলন স্থগিত করেন ইশরাক। এদিন ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গ্যাজেটের বৈধতা নিয়ে এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কয়েকদিন ধরে চলে আসা অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। তবে দ্রুত দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শাহবাগে কর্মসূচি স্থগিত ও এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। এর কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা আন্দোলনের নামে এক পর্যায়ে সরকার দাবি মেনে নেওয়ায় তারা আন্দোলন প্রত্যাহার করে। বেশ কয়েকদিন ধরে চলা এসব আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়। গত কয়েকদিনের এসব ঘটনার প্রেক্ষাপটে 22 মে রাতে শোনা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন। এদিন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি তার এই ভাবনার কথা জানান। পরে রাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও তার সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনার কথা জানান। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পদত্যাগের কারণ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, রাজনৈতিক দলগুলোর নানামুখী চাপ, অনৈক্য, নানা ইস্যুতে তার বাসভবন ঘিরে আন্দোলন, তার বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ ইত্যাদি কারণে তিনি আর দায়িত্ব পালন করতে চান না। উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন। দলগুলোর নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার তাদের রুটিন দায়িত্বের বাইরে গিয়ে অনেক বড় কার্যক্রমে হাত দিয়েছে। এই সরকারের পক্ষ থেকে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সংবিধান নতুন করে লেখার কথা বলছে। এগুলো না করে শুধু নির্বাচনের জন্য যে সংস্কারগুলোর প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো আগে করা, সেই সাথে নির্বাচন দেওয়ার জন্য সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা দরকার ছিল। ওই নেতারা আরও বলেন, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে, আবার চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য বিদেশিদের নিয়োগ দেওয়ার কথা বলা হচ্ছে। এই ধরনের একটা অনির্বাচিত সরকারের কাজ এগুলো নয়। বামপন্থী নেতাদের মতে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে না গিয়ে অনেক বেশি লোড নিয়ে ফেলেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব মব সন্ত্রাসগুলো হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সরকারের প্রাথমিক ও জরুরি কাজের মধ্যে পড়ে। এসব কারণে বিদেশি শক্তিগুলো বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সব ক্ষেত্রে সংস্কার, সংবিধান পুনর্লিখন, বন্দর করিডোর এসব কাজে না গিয়ে দ্রুত অর্থাৎ চলতি বছরের মধ্যেই নির্বাচন দেওয়ার ব্যবস্থা করাই এখন সরকারের প্রধান কাজ হওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, এই সরকারের প্রধান কাজ ছিল অন্তর্বর্তী যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা। সেটা হলে হত্যাকাণ্ডের বিচার করা এবং ভালো একটি নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার সেগুলো করা। সেটা না করে সরকার অনেক কাজে হাত দিয়েছে। সংবিধান পুনর্লিখনের কথা বলছে, বন্দর পরিচালনা বিদেশিদের হাতে দেওয়া, রাখাইনের করিডোর দেওয়ার কথা, বিভিন্ন কথা বলা হচ্ছে। এর ফলে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি এসব কারণে মানুষের মনে নানা প্রশ্ন, সংশয়, সন্দেহ, অবিশ্বাসের জন্ম দিচ্ছে। এখন আর দেরি না করে সরকারের উচিত এই বছরের মধ্যেই নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখ দিয়ে দ্রুত রোডম্যাপ ঘোষণা করা। এ বিষয়ে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার অনেক লোড কাঁধে নিচ্ছে যা তাদের নেওয়ার কথা ছিল না। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হোক, এটা মানুষ চায়, কিন্তু সরকার বিনিয়োগ থেকে শুরু করে সংস্কার সহ সব ধরনের কাজ হাতে নিয়েছে, অথচ এত লোড নেওয়ার কথা ছিল না। আবার এই সরকারের দায়িত্ব নেওয়ার পর যে মব সন্ত্রাসগুলো হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া, করিডোর দেওয়া সহ বিভিন্ন কাজে হাত দিয়েছে। ক্ষমতায় 5 বছর থাকতে চায় এরকম কথাও শোনা যাচ্ছে। এসব না করে দ্রুত নির্বাচন এবং এই বছর ডিসেম্বরের মধ্যেই সেটা করতে হবে। এটাই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়। সাবেক বিচারপতি মানিক মারা যাননি বলছেন কারা অধিদপ্তর। কাশিমপুর কারাগার 2-এ আটক থাকা সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়েছে সেই বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারপতি মানিক সুস্থ আছেন, কাশিমপুর কারাগার 2-এ আছেন। বিষয়টি গুজব। ফেসবুকে কাশিমপুর কারাগারে বন্দী সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক ও মোহাম্মদ জান্নাতুল ফরহাদ জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি কাশিমপুর কারাগার 2-এ আছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 23 আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন AHM শামসুদ্দিন চৌধুরী। 24 আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই বন্দী আছেন কারাগারে। প্রিয় দর্শক,
এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।